আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই পুলিশ, বিজিবি ও আনসারে নিয়োগ। সুপার শপে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে ৩ কিলোমিটার এলাকা নীরব জোন ঘোষণা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি মামলায় ফল বাতিল। ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা, দায়িত্ব বুঝে দেওয়ার নির্দেশ। ডামি নির্বাচনের কারিগর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার। আদালতে সাবেক এমপি জ্যাকব ও সাবেক হুইপ গিনি। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পে আগুন, 2 নারী সহ প্রাণ গেল একই পরিবারের 6 জনের। আগুনের কারণ এখনো অজানা। এবং ইসরায়েলি হামলায় প্রাণ বাঁচাতে লেবানন ছাড়ছে মানুষ। বিমানবন্দরে উপচে পড়া ভিড়, পায়ে হেঁটে সিরিয়ার পথে অনেকে। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি শিকা আজিজ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বলা না গেলেও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, শিগগিরই পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীতে নিয়োগ শুরু হবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করেননি তারা অপরাধী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবারের দুর্গাপূজা সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে জানিয়ে তিনি বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। পুলিশ নতুন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। বাংলাদেশের জনগণ আগের পরিস্থিতিতে কোনোভাবেই ফিরতে চায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন, বাংলাদেশের সংস্কার সহ নানা ইস্যুতে গেল 27 সেপ্টেম্বর মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। সোমবার তার সাক্ষাৎকারটি প্রচার করে সংবাদ মাধ্যমটি। অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় 1000 মানুষ জীবন দিয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রক্তের বিনিময়ে অর্জিত নতুন দেশের জনগণ আগের অবস্থায় ফিরতে চান না। নতুন দেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার সংস্কারে নেমেছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, 5 অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর একটি ফোন কল আসে তার কাছে। দায়িত্ব নিতে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, যা নিজের জীবনের গতিপথ পরিবর্তন হিসেবে বর্ণনা করেন এই নোবেলজয়ী। পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার সর্বত্র নিশ্চিত করা হবে নভেম্বর থেকে। সুপার শপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার উদ্বোধন করে একথা জানান পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। সরকারের পরিবেশ বান্ধব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক ক্রেতাই। তবে এসব ব্যাগের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করার তাগিদ তাদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সুপার শপগুলোতে পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের পরিবর্তে গ্রাহকদের দেয়া হচ্ছে পাটের ব্যাগ। 1 অক্টোবর থেকে সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী সুপার শপে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। প্রথম দিন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাগ বিনামূল্যে দেয়া হলেও বুধবার থেকে গুনতে হবে অর্থ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পরিবেশ রক্ষায় পলিব্যাগ নিষিদ্ধের পক্ষে ক্রেতারা। সুপার শপের কর্মকর্তারা বলছেন, সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ তৎপর তারা। তবে কার্যক্রম তদারকির মাধ্যমে নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি তাদের। মঙ্গলবার সকালে গুলশানের একটি সুপার শপে এ কার্যক্রম উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বলেন, পলিথিনের কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে। ঢাকা শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ পলিথিন। আমাদের জন্য খুব একটা বিপজ্জনক অবস্থা হয়ে ওঠে। এই ঢাকা শহরে যতগুলো সোয়ারেজ লাইন, যত লাইন, এর ভিতরে পরিষ্কার করতে গেলে শুধু প্লাস্টিকের ব্যাগ বের হয়। এবং যেই কারণে সামান্য কিছু বৃষ্টি হলে ঢাকা শহর তলিয়ে যায়। শুধু ঢাকা শহরই নয়, আমাদের বুড়িগঙ্গা নদীর তলদেশে যেগুলো আছে সেগুলো সমস্ত প্লাস্টিক। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার বাড়লে প্রান্তিক কৃষক লাভবান হবে বলেই মনে করেন উপদেষ্টা। মনে করি যদি আমরা আমাদের মার্কেটটাকে 100% না হলেও আমাদের মার্কেটটাকে যদি আমরা এই পাটের ব্যবহারটা বাড়াতে পারি,
তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয়, একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন। পলিথিন ব্যাগ বন্ধে 1 নভেম্বর থেকে খোলা বাজার ও কারখানায় অভিযানে নামবে সরকার। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শব্দ দূষণ রোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে 3 কিলোমিটার এলাকাকে নীরব জোন ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত কার্যকরে আগামী 7 দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা। অহেতুক হর্ন বাজালে মুখোমুখি হতে হবে জেল জরিমানার। তবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে যানবাহন চালক ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কায়েস রাহাতের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। অতিরিক্ত শব্দ দূষণের দিক থেকে বাংলাদেশ বরাবরই প্রথম সারির দেশ। এখানে যথেচ্ছা যত্রতত্র হর্ন বাজানো হয়। এ কারণে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগবালাই। শব্দ দূষণ রোধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে 3 কিলোমিটার এলাকাকে নীরব জোন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নীরব এলাকা বাস্তবায়ন কার্যক্রম উদ্বোধন করেন। বলেন, সচেতনতা ও আইন প্রয়োগের মাধ্যমে মানুষের অভ্যাসগত পরিবর্তন আনতে হবে। এজন্য আগামী 7 দিন রাস্তায় থাকবে স্বেচ্ছাসেবী ও ভ্রাম্যমাণ আদালত। অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। আমরা প্রথমে 1 সপ্তাহ চালাবো এই এলাকাতে এবং এইখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগের মতো এ পদক্ষেপ বন্ধ করা হবে না, ক্রমান্বয়ে সফলতার দিকে যেতে হবে। এর আগের বারের যে অভিযানটা করেছিলেন সেই অভিযানের কথা বললেন, আমার ধারণা, তখন তো আমি আপনাদের সাথেই ছিলাম, আমার ধারণা যে ওটা পারসিস্টেন্সটা ছিল না, যে ক্রমাগত কাজটা করে যাওয়া এটা ছিল না, সেটা আমরা এবার হতে দেব না। সেজন্য আমরা গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ, এটা আমরা আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবার সহযোগিতাও চান উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2021-এর নির্বাচনে কারচুপির অভিযোগে করা মামলায় ফলাফল বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সহকর্মী AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। রেজাউল করিম চৌধুরীকে বাদ দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করা হলো বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত হয় চসিক নির্বাচন। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ওই সময় ফলাফল জালিয়াতির অভিযোগ আনেন বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। এরপর 24 ফেব্রুয়ারি ফলাফল বাতিল চেয়ে দায়ের করেন মামলা। মঙ্গলবার দুপুর 12টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত রায় ঘোষণা করেন। রায়ে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে দেয়া হয় নির্দেশ। 2021 সালের নির্বাচনের পর রেজাউল করিম মেয়র পদে বসলেও গেল 5 আগস্ট সরকার পতনের পর দেন গা-ঢাকা। পরে 19 আগস্ট রেজাউল সহ সব সিটি মেয়রকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চসিকের নির্বাচনের ফলাফলের বিষয়ে আদালতে পর্যবেক্ষণ, বিস্তারিত জানাবেন। বিএনপির যে মেয়র প্রার্থী ছিলেন চট্টগ্রামে ডক্টর শাহাদাত হোসেন, তিনি যে 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল বাতিল এবং কারচুপির অভিযোগে তিনি তখন একটি মামলা দায়ের করেছিলেন চট্টগ্রাম আদালতে। সেই আদালতে মামলা দায়ের পর 2021 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের বাতিল চেয়ে তিনি মামলাটি করেছিলেন। তারপর দীর্ঘ সময় পর আসলে ডাক্তার শাহাদাত হোসেনের যে আইনজীবী বা তিনি যেমনটি বলছেন, দীর্ঘ সময় পর আওয়ামী লীগের দোসররা এটি একচ্ছত্র নিয়ন্ত্রণ করে মূলত তাদের পক্ষে নিয়ে গেছিল। কিন্তু এখন যে নতুন সরকার এসেছে, সেই সরকার আসার পরে বা অন্তর্বর্তী সরকার আসার পরে যে পুনরায় আগের যে মামলাটি সেটি আদালতে ওঠার পর আজ দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের যে যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিন যে আদালত রয়েছেন, সেই আদালতে রায় দিয়েছেন যে ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে তিনি আদালতে রায় দিয়েছেন এবং রায়ে বলা হয়েছে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে যেন তাকে মেয়র ঘোষণা করা হয়, এমনটি বলেছেন বাদীপক্ষের আইনজীবী। কারণ তিনি যেমনটি বলছেন, কারণ
আওয়ামী সরকারের আমলে যে নির্বাচন হয়েছিল সিটি কর্পোরেশন, সেই নির্বাচন একতরফা ভাবে মূলত আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী ছিলেন ডক্টর রেজাউল করিম চৌধুরী, রেজাউল করিমকে একতরফা ভাবেই মেয়র ঘোষণা করা হয়েছিল। সেটিতে কারচুপি এবং সে নির্বাচন অবৈধ তখন বলেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। দীর্ঘ সময় আইনি লড়াইয়ের পর যে আদালত রায় দিয়েছেন, সেই আদালতে আসলে যারা বিএনপির নেতা কর্মীরা রয়েছেন বা নগরবাসী রয়েছেন, তারা যেটি বলছেন যে এই রায়ে মূলত সাধারণ মানুষের ভোটাধিকার যে প্রয়োগ বা মানুষের যে আশা প্রত্যাশা সেটি প্রকাশ পেয়েছে। এই যে আদালত বলেছেন আগামী 10 দিনের মধ্যে, এবং নির্বাচন কমিশনকে যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনার মোতাবেক আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে মূলত ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করার নির্দেশনা দিয়েছেন। তৎকালীন সময়ে যে মামলাটি করেছিলেন সেই মামলায় বিবাদী করা হয়েছিল চট্টগ্রাম তৎকালীন মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক তৎকালীন যে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান সহ অনেককেই মামলা বিবাদী করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় আইনি লড়াইয়ের পরে আজই মূলত সেই মামলার রায় প্রকাশ করে আদালত। এতে করে বিএনপি নেতা কর্মীরা সহ যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা এই রায়ের পরপরই ডক্টর শাহাদাত হোসেনের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি আমাদেরকে বলেছেন যে এই রায়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে এবং জনগণের রায় যে আদালতের উপর মানুষের যে আস্থা সেটি আরো ফিরে পাবে। কারণ দীর্ঘ সময় আওয়ামী লীগের যে যারা ছিলেন তারা কিন্তু এই আদালতকে কবজা করে বা তাদের নিয়ন্ত্রণ নিয়ে মূলত আদালত পরিচালনা করতেন বলে তিনি বলেছেন। কিন্তু এখন যে সরকার এসেছে বা ছাত্র আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের অধীনে সাধারণ মানুষের মাঝে এবং আইনের যে প্রতিষ্ঠা করার বা আইন যে স্বচ্ছভাবে চলার যেটি বলা হচ্ছে সেটি যেন মানুষ ফিরে পাবে, সেটি বলছেন ডাক্তার শাহাদাত হোসেন। এবং তিনি মেয়র হওয়ার পরে যখন সিটি কর্পোরেশনে বসবেন তখন নগরে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়ে এবং সাধারণ মানুষের যে আশা প্রত্যাশা যেটি রয়েছে সেগুলো প্রাধান্য দিয়ে মূলত তিনি কাজ করবেন। পাশাপাশি নগরীর যেসব সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে জলপথ নিরসন প্রকল্প সহ আর বিভিন্ন যেসব সমস্যা, প্রধান সমস্যাগুলো তিনি চিহ্নিত করে দ্রুত আগে সেগুলো নিরসন করবেন এবং সাধারণ যারা মানুষ রয়েছে নগরবাসী তাদের প্রত্যাশার কথা শুনে তাদের কথাকে গুরুত্ব দিয়ে মূলত তিনি মেয়র কার্য পরিচালনা করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম আদালত ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। চর্ষিক 2021 নির্বাচন ফলাফল জানছিলাম সহকর্মীর কাছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ডামি নির্বাচনের অন্যতম কারিগর সাবেক নির্বাচন কমিশন সচিব ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে আদালতে তোলা হয়েছে ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনিকে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ডামি নির্বাচনের কারিগর জাহাঙ্গীর আলম ছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব, দায়িত্ব পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে গ্রেফতারের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এদিকে স্বৈরাচার সরকারের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকেও গ্রেফতার করা হয়। রাজধানীর গুলশান এলাকা থেকে ধরা হয় ভোলা 4 আসনের এই এমপিকে। সাভার থানায় একটি মামলায় তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালতে তোলা হয় তাকে। সাভারে বিএনপির এক মিছিলে গুলি করে হত্যা চেষ্টার মামলা রয়েছে তার বিরুদ্ধে। একই দিন গ্রেফতার করা হয় আরও একজন সংসদ সদস্যকে। তিনি গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি। তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রয়েছে 2টি মামলা। তাকেও তোলা হয় আদালতে। এদিকে সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জ আশ্রয়ণ প্রকল্পে লাগা আগুনে 2 নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেলার ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান। কিভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি, তবে সবকিছু পর্যবেক্ষণ করে দ্রুতই বিস্তারিত জানাবে স্থানীয় প্রশাসন।
সাভার ও গাজীপুরের ৯৮ ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম সচল রয়েছে। সকালে দলে দলে শ্রমিকরা কাজে যোগদান করেন, তবে বন্ধ রয়েছে ১২টি পোশাক কারখানা। কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় দুটি ইপিজেড পুরোপুরি উৎপাদনে আছে। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়। তবে আশুলিয়ার বাইপাইল এলাকায় বার্ডস গ্রুপের শ্রমিকরা টানা ২৪ ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কটিতে দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র্যাব, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষের কষ্ট, কাঁচামালের গাড়ি, এতে লাখ লাখ টাকা দেশের ক্ষতি, কোটি কোটি টাকা দেশের ক্ষতি। আমরা নিরুপায় না হয়ে আজকে এই রাস্তায় নামিছি। এই লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাইতেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা কাউরে কষ্ট দিতে চাই না, কিন্তু আমরা নিরুপায়। আমরা আমাদের জীবন এখন হুমকির মুখে হয়ে গেছে। রাস্তা ফলো করছে, এই জন্য কোম্পানির কাছে আমরা যেটা পাবো এইটা আমাদের যদি দিয়ে দেয়, তাহলে আমরা যখন দেবে আমরা এখনই রাস্তা ছেড়ে দেব। গাজীপুরে ৫৮ ভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে ৫টি কারখানা। সকাল থেকে বকেয়া বেতন, টিফিন বিল, নাইট বিল ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে দুটি কারখানার শ্রমিকরা। অতি শীঘ্রই তাদের দাবি মেনে নেওয়া হবে এমন প্রত্যাশা তাদের। পুরুষ লোক নিতে আসে না, কাজ জানি, সব জানি, পুরুষ লোক নেয় না। না নিলে তো আমরা কি করে খামো? আমাকে বউ চাকরি করে আমাকে খাওয়াইবো। ঘটনাগুলো বদ্ধ হয়ে যায়। আমি আমার জায়গা থেকে মনে করব যে মালিক পক্ষ থেকে যারা আমরা সাধারণ শ্রমিক আছি তারা ক্ষতিগ্রস্ত হবো বেশি। আমরা চাই যে ফ্যাক্টরিটা ভালোভাবে শান্তির মতন চলুক। আমরাও জানি কিছু জানি টাকা উপার্জন জানি করে জানি নিতে পারি। শ্রমিকটা এটাই চায়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্য বলছে, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে ২৬৩৩টি। এর বাইরে অনিবন্ধিত কারখানা রয়েছে প্রায় ৪০০ থেকে ৫০০টি, যার সিংহভাগই এখন উৎপাদনে। এসব কারখানায় শ্রমিক কাজ করছেন প্রায় ২২ লাখ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত ও কয়েকজন আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৩ লাখ টাকা দেয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শ্রম উপদেষ্টা আরও বলেন, গুজবকে কেন্দ্র করে বহিরাগতরা অনুপ্রবেশ ঘটিয়ে এ ঘটনা সৃষ্টি করেছে। এরই মধ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুঁড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরো 7 জনের মতো আহত অবস্থায় এখন চিকিৎসারত অবস্থায় আছেন। আমরা তাদের চিকিৎসার দেখভাল করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীরও 13 জন চিকিৎসারত অবস্থায় আহত অবস্থায় আছেন। গাজীপুরের কোনাবাড়িতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার মহানগরীর কোনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ নিয়ে অভিযোগ পায়নি তারা। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন চলছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে কি অভিযোগ করছেন আন্দোলনকারীরা? জি এসিকে আপনি যেটা বলছিলাম, আপনি জানেন কি কুমিল্লা সিটি কর্পোরেশনের আপনার যে নির্বাহী কর্তার বিরুদ্ধে আসলে দেশ টিভিতে নিউজ করার পর তারা আসলে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা আজকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বৈরাচারী সরকার দুর্নীতিবাজ কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলমের পদত্যাগ আসলে ব্যক্তিগত কথা বলতে চাই। আমরা দেখতে পান আসলে এই যে আপনাদের যে চাকরিচ্যুত করা হয়েছে, আপনারা আসলে কি আপনাকে মামলা করা হবে শুনেছি, আসলে বিষয় কি বল? স্যার বলছে যে আমরা দেশ টিভির আমাদের সাথে কথা বলাতে ওনার দুর্নীতির তথ্য দেওয়াতে উনি বলছে যে এসপি সাহেব আমার বন্ধু, আমি তোমার মামলা করে দেবো। এরপরে অফিস থেকে প্রতিবাদ সহকারে আমরা মামলা দিয়ে দিব। এখন আমাদের ঘর দুয়ার ভাঙা লাগে একটা প্রস্তুতি নিচ্ছে। এখন ওনার বিরুদ্ধে কোনো কথাই বলা যায় না। উনি এর যে সম্রাট, এই যে এই ছেলেটা প্রতিবন্ধী, সে ঝাড়ু দিয়ে ভাত খায়, হেরও ভাত দিয়ে দিছে।
আরেকটা ছেলের উনি আপনাদের কাছে সাক্ষাৎকার হতে এরাও বাদ দিয়ে দিছে, কইছে অফিসে গিয়ে ঢুকবি না, তারা বাদ দিয়ে দিছে, হাজিরা খাতাতে নাম কাটিয়ে দিছে। তাই এইভাবে আমরা প্রতিবাদ করতে আমরা নিরীহ মানুষ, আমরা কেউ নাই, এখন আল্লাহ ছাড়া কেউ নাই। আমার বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কষ্ট পাইতেছি। আমার এই বাচ্চা ছাড়া আমার বাচ্চাগুলো নিয়ে, আমার 3টা বাচ্চা নিয়ে আমি খুব কষ্ট পাই। এই যে আমার বাচ্চা নিয়ে আমি কষ্ট পাইতেছি, আমার 3টা বাচ্চাগুলো নিয়ে আমি আজকে 29 বছর 3 মাস এখানে চাকরি করি। উনি বলে যে আমি বিএমপি করি, কই আমরা বাদ দিয়ে দিছে। এখন আমরা পাশে কি দাঁড়ানোর মতন কোনো লোক নাই, বলে যে মামলা দিয়ে দেবো। আর ওনার যে সুবিধাভোগী দিতে পারে সুবিধা দিব, যেমন মেয়র সাহেবের পিএর উনি 20,000 টাকা বেতন দিয়ে দেয়, যেটা ইলিগেলের অফিসে আইনের বাইরে। আমাদের পক্ষে কোয়ার মতো লোক নাই, বলে যে কেউ এই অফিসে ঢোকার মতো ব্যবস্থা নাই। হ্যাঁ, বহুত কথা বলে যে তোমরা বিএনপি করো, জামাত শিবির করো, বলে হ্যাঁ আমরা সার্কিট থেকে বাদ দিয়ে রাখছি আজকে বিগত 5-6 মাস। উনি আরো হুমকি টুমকি মারা বহুত পুলিশ দিয়ে ধরাই দিব। স্যার আমিও যারা যারা চাকরি করতাম কারণ দিবার রোডটার পিঠে আর কি 25 বছর থেকে আমি এরপর থেকে মনে করেন ম্যাডাম আনার পর থেকে আমরা বাদ করি। আসলে একটা জিনিস আপনাকে বলে রাখি, আসলে কুমিল্লা সিটি ওয়েস্টের নির্বাহী যে প্রধান কর্মকর্তা শামসুল, তার আসলে দুর্নীতির মহারাজ হিসেবে কুমিল্লাতে তার পরিচিতি রয়েছে। সে গত 20 বছর ধরে আসলে এখানে যে অপকর্ম করা যাচ্ছে, কুমিল্লা প্রতিটা সেক্টর তার দুর্নীতির ছোঁয়া রয়েছে। বিশেষ করে অ্যাপার্টমেন্ট বাসা থেকে শুরু করে যেখানে শ্রেণী, পুকুর, ডোবা এবং এগুলোকে হোল্ডিং, সেই সাথে যারা দেশ টিভিতে বক্তব্য দিয়েছিল তাদের সকলকে চাকরিচ্যুত করা হয়েছে ইতিমধ্যে। আরেকটা বিষয় জানা রাখি, কুমিল্লার এই দুর্নীতিবাজ থেকে সকলে মুক্তি চায়, সকলে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে। আজকে ভুক্তভোগী পরিবার যারা রয়েছে তারা বলছেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং তাকে কুমিল্লা থেকে অপসারণ করা হবে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। ছাত্র জনতার আন্দোলনের পর রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় শিক্ষার্থীরা। নেতৃত্বের বিকাশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ছাত্র প্রতিনিধি নির্বাচন চায় তারা। বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চার চির অবসান চান শিক্ষকরাও। বহিরাগতদের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণের পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। ছাত্র রাজনীতির যে কুপ্রভাবগুলো ছিল মূলত আর কি, সেগুলো নয়। অমুক জায়গায় সিনিয়ররা যাবে, তমুক জায়গায় জুনিয়ররা থাকবে, দেখলে সালাম দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই ট্র্যাডিশনগুলো আপাতত আর নাই, আলহামদুলিল্লাহ। চোখে মুখে স্বস্তির ছাপ। গেল 15 বছর ক্যাম্পাসে ছাত্রলীগের তাণ্ডব দেখে রীতিমতো অতিষ্ঠ ছিল সাধারণ শিক্ষার্থীরা। সিটের বিনিময়ে অংশ নিতে হতো দলীয় মিটিং মিছিলে। মনের বিরুদ্ধে গেলেও কোনো উপায় ছিল না তাদের। আমার কাছে মনে হয় কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা মানে খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা আমার ধারণা। যে 24 সালের যে গণঅভ্যুত্থান হলো, এরপরে এখনকার ক্যাম্পাসে যে হট টপিক সেটা হচ্ছে গিয়া দলীয় ছাত্র রাজনীতি নাকি হচ্ছে গিয়া ডাকসু। ছাত্র জনতার আন্দোলনের মুখে রাজনীতির বিষবাষ্প থেকে মুক্ত হয়েছেন শিক্ষার্থীরা। এমন অবস্থায় ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে উঠছে নানা আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এরই মধ্যে দেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে বহিরাগত তকমায় অনেকেই হেনস্থার শিকার হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘনকারী কার্যকলাপে জড়িত ব্যক্তি এবং উত্ত্যক্তকারী ছাড়া বিশ্ববিদ্যালয়ে যে কেউ বেড়াতে আসতে পারেন উল্লেখ করেন শিক্ষার্থীরা। সবাই সুস্থভাবে সুন্দরভাবে, কাউকে বিরক্ত না করে, উত্ত্যক্ত না করে, সবাই সবার স্বাধীনতাকে আমরা সম্মান করে চলার চেষ্টা করব। মানবিক ও সহনশীল হয়ে বহিরাগতদের সঙ্গে আন্তরিক আচরণের আহ্বান জানান অধ্যাপক রুবায়েত ফেরদৌস। এই ধরনের দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতির চির অবসান যেরকম শিক্ষার্থীরা চায়, শিক্ষক হিসেবে আমিও তার চির অবসান কামনা করি। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। মব জাস্টিস নাম দিয়ে করা হচ্ছে সহিংসতা, আর এতে ভীতি ছড়িয়েছে দেশ জুড়ে। এমন অন্যায় কার্যক্রম ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে জানিয়েছে আন্দোলনকারীরা। একই সাথে এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন মহল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, বিচার বহির্ভূত যে কোনো অনাকাঙ্ক্ষিত কার্যক্রম কঠোর হাতে দমন করবে সরকার। শফিক মুন্সির রিপোর্ট। দরজা ভেঙে কোনো কথা নাই, 20-25 শুধু অ্যাটাক, পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড ঢুকায়, আমার একসময় বিবস্ত্র করে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলের মতো পরিণতির হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রুম্মান হোসেন।
শুধু শারীরিক আঘাত করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা, লুটপাট করে নিয়ে গেছে তার নগদ অর্থ, মোবাইল ফোন সহ আরও অনেক কিছু। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মব জাস্টিসের নামে দেশের আনাচে কানাচে ঘটছে নানা রকম সহিংসতার ঘটনা। বিশেষ করে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ। মব জাস্টিসকে গণ আন্দোলনের চেতনা বিরোধী বলে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। 24-এর যে জুলাই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, এর যে মূল স্পিরিট বা চেতনা, এটা কিন্তু পুরোপুরি এই যে মব জাস্টিস বা বিচার বহির্ভূত যে নির্যাতন বা হত্যা, এটার পুরোপুরি বিপরীতে। এটা একটা মধ্যযুগীয় একটা বর্বরতা, এটা কোনোভাবেই একটা সভ্য সমাজে চলতে পারে না। বিচার বহির্ভূত এসব হত্যা নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। এটা সমাজের জন্য কখনোই ভালো না, কিন্তু এই জিনিসটা আসে কেন? দীর্ঘদিনের অনাচার, অবিচার, বিচারহীনতার সংস্কৃতি, সেই জিনিসটা থেকে মানুষের বিচারের প্রতি অনাস্থা, এই জিনিসটাই হচ্ছে এই মব জাস্টিস বলেন বা অন্য নাম বলেন, এটার কারণ। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেখানে মেধাবী ছাত্ররা পড়ালেখা করে, সেই সমস্ত জায়গায় যদি সেই আগের মতোই, সেই 22-এর মতো, 21-এর মতো, 18-র মতো হত্যাযজ্ঞ চলে, বিচার বহির্ভূত, এ জাতিকে হতাশ করে। হাসিনার পতনের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় কেবল বরিশালে প্রাণ গেছে 3 জনের, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে 12 জন। মব জাস্টিসের নামে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে উদ্যোগের কথা জানিয়েছেন সরকারের এই উপদেষ্টা। এটা হতে পারে না, ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে, তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 28 অক্টোবর দিন ধার্য করা হয়। বেক্সিমকো গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকে আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক রিসিভার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আর রিটকারী আইনজীবী জানান, রিসিভার নিয়োগে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। 19 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের তথ্য জানতে চেয়ে রুল জারি করা হয়। গ্রুপ না, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আপিল করে, সিপি করে। সেখানে শুনানি শেষে কোর্ট কোনো স্টে আদেশ দেয়নি। 28 অক্টোবর 28/10/2024 তারিখে ফুল কোর্টে শুনানির জন্য এই সিপিটা রেফার করেছে চেম্বার আদালত। বাংলাদেশ ব্যাংকের রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা নাই। আমরা কোর্টকে তো এসে ডিরেকশন দিতে পারি না। এখানে যে অবস্থায় আমরা মামলা করেছি যে কোর্ট আপনারা রিসিভার অ্যাপয়েন্ট করেন। আমি যেটা তুলে ধরেছি, এরপরে পিআইএলএ, এরপরে দায়িত্ব পড়ে সরকারের কনসার্ন মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। ওনারা এসে কোর্ট থেকে কোনো পারমিশন নেবেন কিনা। তিস্তার পানি কমতে শুরু করায় উত্তরাঞ্চলে বাড়ছে নদী ভাঙন, নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। এখনো পৌঁছায়নি ত্রাণ সহযোগিতা, ভোগান্তি চরমে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। তিস্তার পানি কমায় ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি, তবে বাড়ছে ভাঙন, অসহনীয় ভোগান্তিতে স্থানীয়রা। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে নানা রকম জটিলতা। তীব্র ভাঙনে নিমিষে বিলীন হচ্ছে বসতভিটা, আমন ক্ষেত। গত 4 দিন ধরে পানি আসার কারণে বন্যায় তো বাড়িঘরগুলো তলে গেছে। তার সাথে পানি টানার সাথে সাথে বেশ কয়েকটা পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। ভাঙতি তো মনে করো আগভাগে ভাঙে, ফির আগভাগে বাঁধে, ফির পেছনে ভাঙে, এইভাবে ভাঙতে এসে নদী এখনো ভাঙতে এসে। বস্তা ভাঙি যাইতেছে, তার পেছনে যে বাড়িঘর ছিল সবগুলো ভাঙি যাইতেছে। বাড়িঘর যে আমাদের নিয়ে এক জায়গায় থবো তার কোনো সময় নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তা নদীর বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের মহেশকোসা, গরিবুল্লাপাড়া, বাহাদুরপাড়া, হরিণচড়া, খনিয়াগাছ, রাজপুর, তাজপুর এবং চিনাতুলিতে। এসব তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি
আমরা অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। এদিকে কুড়িগ্রামে রাজারহাট, উলিপুর, চিলমারী উপজেলার 50টি গ্রাম বন্যা কবলিত হয়। পানিবন্দী অন্তত ১৫০০ পরিবার। তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তবে পানি কমার সাথে সাথে তীব্র হয়েছে তিস্তা পাড়ের ভাঙন। এতে ব্যাপক ক্ষতির মুখে নদী পাড়ের বাসিন্দারা। দুই দিকে নদী ভাঙনে এই অঞ্চলে বাড়ি ঘর দুয়ার যা মানুষ খুব দুর্নীতি কষ্টে আছে, ফাঁকা মাঠে আছে আর কি, জায়গা জমি কোথাও নাই যে কোনখানে বাড়ি করবে, সরকারি কোনো সহায়তা পায় নাই আজ পর্যন্ত। এখন আমরা কোথায় যাব? বাড়ি ঘর ভাঙি চুরি যেখানে ফেলে থুয়েছি, হ্যাঁ অস্থায়ী অবস্থা হয়ে আছি। হাজার হাজার বাড়ি ঘর দুয়ার আছে, সব বিলীন হয়ে যাবে। এবং যাত্রাপুর বাজার আমাদের পাশেই, বিজিবি ক্যাম্প আমাদের পাশেই আছে, তারপরে প্রাইমারি স্কুল আছে সরকারি, এগুলোর জন্য সরকার জন্য দ্রুত একটু কাজ করলে আমাদের এলাকাটা একটু হলেও সেভ হবে। রংপুরেও তিস্তার পানি নামতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি। ফসলি জমি, বসতভিটা যাচ্ছে নদীগর্ভে। দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের বাসিন্দারা। আমাদের বন্যায় পাকা রাস্তাঘাট সব ভাঙি ছড়িয়ে গেছে, এখন গাড়িও চলে না, ইস্কাও চলে না, কিছুই চলে না। আমরা যাওয়া ইচ্ছা করবো কি দিয়ে? বাড়িঘর ভাঙি গেছে, মেলা ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তো রাইতে ঘুমাইতে পারি না। দক্ষিণাঞ্চলের বন্যা মোকাবিলায় যেভাবে সারা দেশ জেগেছিল, উত্তরাঞ্চলেও ঠিক একইভাবে সবাই মানবিক হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বেতন পান ২৬,০০০ টাকা, তাও বন্ধ থাকে মাসের পর মাস। তারপরও গত ৫ বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন মেহেরপুর পৌরসভার পাম্প চালক হাফিজুল হক। করেছেন স্ত্রী, সন্তান, নিজের নামে একাধিক বাড়ি, জমি সহ অঢেল সম্পদ, যার সবই করেছেন মেহেরপুরের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই মৃদুল হোসেনের প্রভাবে, অবৈধভাবে। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। মেহেরপুর পৌরসভার পানি সরবরাহ শাখার পাম্প চালক হাফিজুল হক সব মিলিয়ে প্রতি মাসে বেতন পান ২৬,৫৯০ টাকা, তাও আবার বন্ধ থাকে মাসের পর মাস। তারপরেও গত ৫ বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন পাম্প চালক হাফিজুল হক। আর এর সবই করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই মৃদুল হোসেনের প্রভাবে। অবৈধভাবে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে গড়েছেন স্ত্রী, সন্তান ও নিজের নামে একাধিক বাড়ি, জমি সহ অঢেল সম্পদ। আমাদের নতুন যে ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে কর্মরত আছে, ওখানে উনি শিফট হিসাবে ডিউটি করে। ২-৩ বছরের ভেতরে সে ১০ থেকে ১২ কোটি টাকার মালিক। সে আমাদের পৌরসভা থেকে, স্টোরে থেকে বিভিন্ন মালামাল নিয়ে এসে বিভিন্ন জায়গায় বেচাকেনা করে। মন্ত্রী মহোদয়ের ছোট ভাই এবং তার মামা পোল্ট্রি খোকন, এদেরকে ব্যবহার করে সে ব্যাপক হারে মানে বিভিন্ন জায়গায় জমি জায়গা দখলদারিত্ব করে সে ব্যাপক জমি করেছে। তবে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অস্বীকার করে হাফিজুল হক বলছেন, তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো সত্যতা নাই। আপনারা যদি সত্যতা দেখতে চান, ওই যে বলছেন জমিগুলো আছে, আমি আপনাকে দেখাই দেবো। এই জমিগুলো নাই, ওই জমিতে চলেন, মালিককে চাও দেখে দেন যে এবার ওই মালিক আমি একসময় ছিলাম, কিন্তু এখন কে মালিক আপনি সেটা দেখেন। আর পৌর কর্তৃপক্ষ বলছে এ ধরনের কোনো বিষয় জানা নেই তাদের। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা। আমার কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই। এইটা তো আসলে দুদকের কাজ, এটা আমরা দুদককে বা যথাযথ কর্তৃপক্ষকে পাঠিয়ে দিব, সে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নিব আমরা। পৌরসভার পাম্প চালক হয়েও কিভাবে এত অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হলেন হাফিজুল, তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।